তাহলে শুরু করছি টিস্যু ও টিস্যুতন্ত্র। আচ্ছা, যেহেতু অধ্যায়টা টিস্যু নিয়ে, তার মানে আমাদেরকে টিস্যু সম্পর্কে জানতে হবে। তাহলে দেখো, 1 নম্বরে আমাদের জানতে হবে টিস্যুর বৈশিষ্ট্যগুলো। টিস্যুর বৈশিষ্ট্য। তার আগে একটা জিনিস আমরা দেখি, দেখো কোষ, টিস্যু, অঙ্গ এবং তন্ত্র। তাহলে অনেকগুলো কোষ মিলাই টিস্যু তৈরি করে, আবার টিস্যু থেকে তৈরি হয় হচ্ছে অঙ্গ, অঙ্গ থেকে তৈরি হয় তন্ত্র। তাহলে দেখো 1 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে কি লিখতে পারি, অনেকগুলা কোষ মিলাই টিস্যু তৈরি করতেছে। তাহলে সুন্দর করে যদি বলি, একগুচ্ছ কোষ মিলিত হয়ে টিস্যু তৈরি করে। তাহলে একগুচ্ছ কোষ মিলিত হয়ে টিস্যু তৈরি করতেছে, ঠিক আছে। 2 নাম্বার, সাধারণত এরা একই স্থানে, মানে একই স্থানে অবস্থান করে, বুঝছো। তাহলে সাধারণত একই স্থানে অবস্থান করে, ঠিক আছে। তিন নাম্বার কি লিখতে পারি বলতো, এটা একই উৎস হতে উৎপন্ন হয় বা উৎপন্ন। 4 নাম্বার কি লিখতে পারি বলো। 4 নাম্বার লিখতে পারি, দেখো এটা মানে সাধারণত দেখতে এক বা ভিন্ন রকম। দেখো এটার মানে কি, আচ্ছা এক রকম দেখতে কোনগুলো, এটা হচ্ছে তোমার সরল টিস্যু যেগুলা, বুঝছো, সরল টিস্যুগুলা। আর ভিন্ন রকম হচ্ছে জটিল টিস্যুগুলা। এগুলা কি জিনিস একটু পরে দেখা দিচ্ছি। তাহলে জটিল টিস্যু, ওকে। আচ্ছা, এটা তুলো আগে একবার। আচ্ছা, এটা যদি তুলো, তাহলে আমরা এবার পড়বো হচ্ছে, এটা পড়লাম টিস্যুর বৈশিষ্ট্যগুলো। এখন দেখবো আমরা টিস্যুর প্রকারভেদটা, বুঝছো। সহজ, অধ্যায়টা একেবারে সহজ। টিস্যুর প্রকারভেদ 2 ধরনের, একটা হচ্ছে ভাজক টিস্যু, আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। দেখো, ভাজক মানে বিভাজন হইতে পারে এমন। তাহলে ভাজক টিস্যুগুলো হচ্ছে বিভাজন হবে, স্থায়ীগুলো হইতে পারবে না, স্থির থাকবে, ঠিক আছে। তাহলে ভাজক টিস্যু বা ভাজক কোষগুলোর আর কি আমরা চিত্রগুলো দেখি। ভাজক কোষের চিত্রটা দেখি কিরকম হয়, দেখো। ওকে, দেখো একদম মিডল বরাবর কি থাকবে, বড় আকারের নিউক্লিয়াস থাকবে, বুঝছো। এই যে ধরো এটা নিউক্লিয়াস, সাইটোপ্লাজম থাকবে, সাইটোপ্লাজম বা ফোটোপ্লাজম একই কথা থাকবে। দেখো খেয়াল করো কি কি আছে এখানে, একদম পাতলা একটা কোষ প্রাচীর থাকবে, যেটাকে আমরা বলবো সেলুলোজ। তাহলে সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর, পাতলা কিন্তু, হ্যাঁ। এরপরে নিউক্লিয়াস থাকবে, বড় নিউক্লিয়াস থাকবে। তারপরে কি থাকবে বলতো, সাইটোপ্লাজম আছে, এটা হচ্ছে ভাজক কোষ বা ভাজক টিস্যু, ঠিক আছে, ভাজক কোষ। তাহলে সাইটোপ্লাজম থাকবে,
সাইটোপ্লাজম। তারপরে খেয়াল করো এই কোষগুলার মাঝখানে কোনো ফাঁকা স্থান নাই, দেখছো একটার সাথে একটা একেবারে লাগানো। তার মানে এই কোষের আন্তঃকোষীয় যে ফাঁকা স্থান ওইটা নাই। আচ্ছা, তাহলে ভাজক টিস্যুর আন্তঃকোষীয় ফাঁকা স্থান নেই। এরপর দেখো কোষের ভিতরে কোনো কোষ গহ্বর নাই। কোষ গহ্বর অনেকে আবার না চিনতে পারে, দেখো এটা যদি কোষ হয়, এটা যদি নিউক্লিয়াস হয়, এই ছোট ছোট এরকম গহ্বর থাকবে, এগুলোকে বলা হয় কোষ গহ্বর। তাহলে দেখো এখানে কিন্তু কোষ গহ্বরও নেই, তাহলে কোষ গহ্বর নেই, আন্তঃকোষীয় ফাঁকা স্থানও নেই, তাই তো। তাহলে এবার আসো ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর ইয়াগুলা বৈশিষ্ট্যগুলো আর কি। তাহলে ভাজক আর হচ্ছে স্থায়ী, একটা একটার অবশ্যই বিপরীত হবে। তাহলে তাহলে এটা হচ্ছে বিভাজন করতে পারে, তার মানে জীবিত কোষ। এক নাম্বার দেখো জীবিত কোষ, দেখছো। তাহলে এটা হচ্ছে, এটা মৃত আবার জীবিত থাকতে, মানে জীবিত আছে এবং মৃত আছে। তাহলে আমরা বলবো জীবিত বা মৃত, এটা পরে আমরা দেখাবো, ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে জীবিত যেহেতু এবং নাম হচ্ছে ভাজক টিস্যু, তার মানে বিভাজন হয়। তাহলে বিভাজনে সক্ষম, বিভাজনে সক্ষম। বিভাজনে অক্ষম, বুঝছো। এটার উল্টাটা শুধু। 3 নাম্বার কি লিখতে পারি, কি বলছিলাম আমরা, সেলুলোজ নির্মিত পাতলা প্রাচীর থাকে। তাহলে এই সেম কথাটাই লিখলাম, সেলুলোজ নির্মিত পাতলা প্রাচীর থাকে, প্রাচীর থাকে। তাহলে এখানে কি লিখবো, এখানে হচ্ছে পাতলা প্রাচীর, পাতলা প্রাচীর তার মানে এখানে পুরু প্রাচীর থাকে, পুরু প্রাচীর থাকে। এরপর আসো 4 নাম্বার, কেন্দ্রে কি থাকে, বড় নিউক্লিয়াস থাকে, বড় নিউক্লিয়াস থাকে, বড় নিউক্লিয়াস থাকে। আর এখানে থাকবে হচ্ছে স্বাভাবিকের চেয়ে ছোট নিউক্লিয়াস, স্বাভাবিকের চেয়ে ছোট নিউক্লিয়াস থাকবে, ঠিক আছে। 5 নাম্বার দেখো সাইটোপ্লাজমে পূর্ণ। তাহলে সাইটোপ্লাজমে মানে অনেকগুলা সাইটোপ্লাজম, অনেক সাইটোপ্লাজম দেখো। তাহলে সাইটোপ্লাজমে পূর্ণ থাকে, ঠিক আছে। এখানে কি হবে, জীবিত কোষগুলোতে সাইটোপ্লাজম থাকবে, তবে থাকবে যে স্বাভাবিকের চেয়ে কম থাকবে। আর মৃত যে কোষগুলা সেগুলোর মধ্যে সাইটোপ্লাজম থাকবে না। তাহলে তোমরা পুরোটা লিখিও, আমি লিখে দিচ্ছি, জীবিতর মধ্যে স্বাভাবিকের চেয়ে কম থাকে, আর মৃতর ক্ষেত্রে থাকে না, বুঝছো। এরপরে 6 নাম্বার দেখো, আমি বলছিলাম এই কোষগুলোর মাঝখানে যেহেতু কোনো জায়গা নেই, তার মানে আন্তঃকোষীয় ফাঁকা স্থান নেই। তাহলে কোষে আন্তঃকোষীয় ফাঁকা স্থান নেই, এখানে হবে আছে। তাহলে 7 নাম্বার দেখো, কোষে কি নাই, কোষ গহ্বর নাই, আমরা বলছিলাম কিন্তু। তাহলে কোষ গহ্বর অনুপস্থিত, কোষ গহ্বর অনুপস্থিত, তার মানে এখানে কি হবে, উপস্থিত বা আছে, বুঝছো। এটা হচ্ছে ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য, একটা আর একটার কমপ্লিটলি উল্টা, বুঝছো। তাহলে এটা যদি তুমি এই চিত্রটা যদি বুঝে থাকো, তাহলে অনেকগুলা
মানে ক্লু কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে এবং অনেকগুলো বৈশিষ্ট্য মূলত পাওয়া যাচ্ছে এখান থেকে। যেমন সাইটোপ্লাজমে পূর্ণ থাকে, অন্তঃকোষীয় ফাঁকা স্থান নেই, সাইটোপ্লাজমে পূর্ণ নিউক্লিয়াস বড় এবং কেন্দ্রে, তারপরে হচ্ছে কোষ গহ্বর নেই, পাতলা প্রাচীর। ঠিক আছে, তাহলে এগুলো একটু তুলে নাও দ্রুত। আমরা এবার পড়বো হচ্ছে ভাজক টিস্যুর প্রকারভেদ। আমরা একটু আগে দেখছি ভাজক টিস্যু এবং হচ্ছে স্থায়ী টিস্যুরগুলোর বৈশিষ্ট্যগুলো দেখছিলাম, বুঝছো? তাহলে আমরা এবার পড়বো হচ্ছে ভাজক টিস্যুর প্রকারভেদটা। তাহলে ভাজক টিস্যুর প্রকারভেদটা। প্রকারভেদ দেখো, ভাজক টিস্যুর প্রকারভেদ এটা কিন্তু পরীক্ষার মধ্যে একেবারে হুবহু আসে এবং সরাসরি বলে ভাজক টিস্যুর প্রকারভেদটি লেখো, প্রকারভেদ লেখো। তাহলে 1 নাম্বার উৎপত্তি অনুসারে, এরপরে হচ্ছে অবস্থান অনুসারে। উৎপত্তি হইলে এরপরে অবস্থান অনুসারে, এরপর কোষ বিভাজন অনুসারে, আচ্ছা পুরোটাই লিখি, এবং হচ্ছে কাজ অনুসারে, বুঝছো? অনুসারে। উৎপত্তি অনুসারে আবার 3 রকমের, একটা হচ্ছে প্রারম্ভিক, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। আচ্ছা, প্রারম্ভিক যেটা, আচ্ছা আমরা এটা পরে বলতেছি, আগে ধাপগুলো লিখে ফেলি, ঠিক আছে? তাই অবস্থান অনুসারে হচ্ছে শীর্ষক, ইন্টারক্যালোরি, এরপর হচ্ছে পার্শ্বীয়। কোষ বিভাজন অনুসারেও মানে 3 ভাগে ভাগ করা যায় কোষ বিভাজনকে আবার, মাস, প্লেট, রিব, বুঝছো? মাস, প্লেট, রিব। কাজ অনুসারেও 3 ভাগে ভাগ করা যায়, প্রোটোড্রাম, প্রোক্যাম্বিয়াম, এরপর হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। আচ্ছা, এই যে উৎপত্তি অনুসারে মানে 3 রকমের আছে, প্রারম্ভিক, প্রাইমারি, সেকেন্ডারি। প্রারম্ভিক যেটা, সেটা হচ্ছে তোমার ভ্রূণ অবস্থায় যে টিস্যুগুলো থাকে সেগুলাই হচ্ছে প্রারম্ভিক দশা, এবং সেটা থেকে তোমার মানে সেটা থেকে মূলত উৎপন্ন শুরু হয়, বুঝছো? প্রারম্ভিক থেকে হচ্ছে প্রাইমারিটা আসে, প্রাইমারি থেকে আসে সেকেন্ডারিটা আসে। তাহলে প্রাইমারির কাজ কি? প্রাইমারির কাজ হচ্ছে তোমার গাছের দৈর্ঘ্য বৃদ্ধি করা, বুঝছো? মানে গাছকে লম্বা করা, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে প্রাইমারির কাজ কি? প্রাইমারির কাজ হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি করা। সেকেন্ডারির কাজ কি? সেকেন্ডারির কাজ হচ্ছে প্রস্থে বৃদ্ধি করা, মানে মোটা করা। তাহলে প্রস্থে বৃদ্ধি, তাহলে গাছকে মোটা করে কে? সেকেন্ডারি। আর ইয়া করে হচ্ছে লম্বা করে হচ্ছে প্রাইমারিটা। তাহলে অবস্থান অনুসারে হচ্ছে তোমার শীর্ষক, অর্থাৎ শীর্ষে থাকে যে ওইটার কাজ কি? শীর্ষক ভাজক টিস্যুর কাজটা কি? কাজটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি করা। তুমি এবার আমাকে বলো, দৈর্ঘ্য যেহেতু বৃদ্ধি করতেছে, তাহলে এটা কি প্রাইমারি ভাজক টিস্যু নাকি সেকেন্ডারি ভাজক টিস্যু? অবশ্যই দৈর্ঘ্য যদি যেহেতু বৃদ্ধি করতেছে তাহলে প্রাইমারি ভাজক টিস্যু, এটা কিন্তু আসে। তাহলে শীর্ষক ভাজক টিস্যু হলো প্রাইমারি ভাজক টিস্যু। ইন্টারক্যালোরিটা কি? ইন্টারক্যালোরিটা হচ্ছে
শীর্ষকটা শীর্ষেই থাকে, বুঝছো? ইন্টার ক্যালোরি যেটা, ওইটা হচ্ছে ধরো এটা যদি গাছের কাণ্ড হয়, এটা যদি একটা গাছের কাণ্ড হয়, এটার মাঝখান বরাবরটা থাকে হচ্ছে ইন্টার ক্যালোরি। এবং এটা এটা কি করে, এটা হচ্ছে তোমার আন্তঃঘাত, যেটা আন্তঃঘাত ঘাট এটাকে বৃদ্ধি করে। অর্থাৎ গাছের এই ধরো এটা যদি এখানে থাকে, এখান থেকে গাছকে বৃদ্ধি করতেছে, গাছকে বৃদ্ধি করতেছে মানে লম্বায় বৃদ্ধি করতেছে। তার মানে এটার কাজও কি, ইন্টার ক্যালোরির কাজটাও কি লম্বায় বৃদ্ধি করতেছে, তার মানে দৈর্ঘ্য বৃদ্ধি করতেছে। তার মানে ইন্টার ক্যালোরিটা বা ইন্টার ক্যালোরি ভাজক টিস্যু একটি প্রাইমারি ভাজক টিস্যু, বলতে পারি কিনা? অবশ্যই পারি। তাহলে পার্শ্বীয় ভাজক টিস্যু কি করে? পার্শ্বীয় ভাজক টিস্যু যেটা, ওইটা অবস্থান করে হচ্ছে তোমার জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে। জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে থেকে কি করে, জাইলেম এবং ফ্লোয়েমকে বাড়ায় দেয় বা জাইলেম এবং ফ্লোয়েমের সংখ্যা বৃদ্ধি করে। ফলে গাছের কি হয়, পার্শ্বীয় বৃদ্ধিটা ঘটে, বুঝছো? তাইলে প্রস্থে বৃদ্ধি করে হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু, ঠিক আছে? এরপর হচ্ছে কোষ বিভাজন অনুসারে। কোষ বিভাজন অনুসারে হচ্ছে তোমার নিচ থেকে বড়, বুঝছো? ধরো একটা তলে যখন বিভাজন হবে, এই ভাজক টিস্যুগুলো একটা তলে যখন বিভাজন হবে সেটাকে বলবো আমরা রিব। এক তলে বা একমাত্রিক। প্লেটটা হচ্ছে দুই তলে, যখন যেমন গাছের পাতা দুইটা তলে বিভাজন হয়, ফলে এটা হচ্ছে প্লেট ভাজক টিস্যু। তাহলে তিনটা তলে হলে কি হবে, মাস ভাজক টিস্যু, ঠিক আছে? এরপর আসো কাজ অনুসারে। কাজ অনুসারে হচ্ছে প্রোটোড্রাম, প্রোক্যাম্বিয়াম এবং গ্রাউন্ড মেরিস্টেম। আচ্ছা, প্রোটোড্রামটা কি করে দেখো। প্রোটোড্রামের কাজ হলো তোমার ত্বকীয় টিস্যু সৃষ্টি করা, বুঝছো? আচ্ছা, প্রোটোড্রাম হচ্ছে কি, প্রোটোড্রামের কাজ কি, ত্বকীয় টিস্যু তৈরি করা। প্রোক্যাম্বিয়ামের কাজ কি, প্রোক্যাম্বিয়ামের কাজ হচ্ছে পরিবহন টিস্যু তৈরি করা, পরিবহন টিস্যু। আর গ্রাউন্ড তো বুঝতেই পারতেছো, গ্রাউন্ড মেরিস্টেমের কাজ কি, ভিত্তি টিস্যু তন্ত্র তৈরি করা, ভিত্তি তৈরি করা, ঠিক আছে? ভিত্তি তৈরি করা হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেমের কাজ। আচ্ছা, আমরা যে এটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? মানে ভাজক টিস্যুর প্রকারভেদটা কিন্তু হয়ে গেছে। একটু পর্যন্ত লিখে দিলেই তুমি নাম্বার পাই যাবা, তো ওখানে কাজ লিখতে হবে না যখন পরীক্ষা আসবে। আচ্ছা, যে আমরা যে এখানে বললাম কাজ অনুসারে প্রোক্যাম্বিয়ামের মধ্যে বলছে পরিবহন টিস্যু বা পরিবহন টিস্যু তন্ত্র তৈরি করা হচ্ছে প্রোক্যাম্বিয়ামের কাজ। এখন এই পরিবহন টিস্যু তন্ত্রগুলা কি, আসো। পরিবহন টিস্যু তন্ত্র, পরিবহন টিস্যু কাকে কাকে বলা হয়, জাইলেম এবং ফ্লোয়েম, বুঝছো? জাইলেম এবং ফ্লোয়েমকে বলা হয় পরিবহন টিস্যু, কারণ এরা খাবার এবং পানিকে কি করে, পরিবহন করে। জাইলেমে কি করে, জাইলেমে করে হচ্ছে কি পরিবহন করে, জাইলেমে পরিবহন করে হচ্ছে পানি ও খনিজ পদার্থগুলো কি করে, পরিবহন করা হচ্ছে ওর কাজ, পরিবহন করা। এটা হচ্ছে জাইলেমের কাজ। আর ফ্লোয়েমের কাজ কি, খাবার পরিবহন করা বা খাদ্যদ্রব্য পরিবহন করা। কোন খাদ্যদ্রব্যগুলো, এগুলো হচ্ছে ওই যে সালোক সংশ্লেষণের কারণে যে পাতার মধ্যে খাবার উৎপন্ন হয়, সেই খাবারগুলোই হচ্ছে ইয়া করা হচ্ছে, পরিবহন করা হচ্ছে ফ্লোয়েমটা। আর জাইলেমটা কি করে, নিচ থেকে মাটির নিচ থেকে পানি এবং খনিজ পরিবহন করে উপরের দিকে ওঠে এবং বিভিন্ন জায়গায় দেয়, বুঝছো? মূলের মাধ্যমে উঠে এবং পরবর্তীতে পানি এবং খনিজকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেয়। তাহলে জাইলেম চারটা অংশ থাকে জাইলেমের মধ্যে, বুঝছো?
ট্রাকিট, এক নম্বরে থাকে ট্রাকিট, দুই নম্বরে থাকে হচ্ছে তোমার ভেসেল বা এটাকে বলা হয় ট্রাকিও বলা হয়, ভেসেল বা ট্রাকিয়া, রাইট। তিন নম্বরে থাকবে হচ্ছে জাইলেম ফাইবার, এরপর হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, বুঝছো? আচ্ছা, যদি বলে প্রশ্ন এরকম মাঝে মধ্যে প্রশ্ন দেয় যে জাইলেম প্যারেনকাইমা জীবিত কোষ কোনটি, তাহলে কি বলবা? জীবিত কোষ হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, বুঝছো? জীবিত, তাহলে জীবিতটা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। এবার আসো ফ্লোয়েমটা, ফ্লোয়েমেরও সেম ভাবে চারটা জিনিস থাকে, সিবনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম, প্যারেনকাইমা, আরেকটা হচ্ছে কি বলতো? ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম ফাইবার। আচ্ছা, এখানে যেরকম প্রশ্ন করতে পারে তোমার জাইলেমের জীবিত কোষ, সেম ভাবে এখানে প্রশ্ন করতে পারে ফ্লোয়েমের মৃত কোষ। তাহলে ফ্লোয়েমের মৃত কোষ হচ্ছে কোনটি বলতো? ফ্লোয়েম ফাইবার, এবং এটাকে বলা হয় বাস্ট ফাইবার। এখান থেকে একটা প্রশ্ন করে তোমার পাটের আঁশ হচ্ছে মানে কোন ধরনের, সেটা হচ্ছে কি বাস্ট ফাইবার ধরনের। তাহলে জাইলেমের যে চারটা জিনিস তার মধ্যে জীবিত হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, ফ্লোয়েমের যে চারটা জিনিস সেখানে মৃত হচ্ছে কি ফ্লোয়েম ফাইবার। ঠিক আছে, এটা মনে থাকবে। আচ্ছা আচ্ছা, এবার আমরা পড়বো হচ্ছে স্থায়ী টিস্যু। তাহলে ভাজক টিস্যুর গুলো আমরা পড়ছি, এবার আমরা পড়বো কি বলতো? স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যু, দেখো এটার মধ্যে তিনটা ভাগ। তাহলে আমরা ভাজক টিস্যুর ভাগগুলা কিন্তু পড়ে ফেলছি, ঠিক আছে। এখন আসতেছি স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যুর মধ্যে সরল টিস্যু আছে, সরল টিস্যু, জটিল টিস্যু, এরপর হচ্ছে ক্ষরণকারী টিস্যু। আচ্ছা, সরল টিস্যুর মধ্যে কি কি আছে? তিনটা জিনিস আছে, প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং হচ্ছে কি বলতো? স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা। জটিল টিস্যুর মধ্যে দুইটা জিনিস আছে, জাইলেম এবং ফ্লোয়েম, যেটা অলরেডি একটু আগে পড়ছি, জাইলেম এবং ফ্লোয়েম। আর ক্ষরণকারীর মধ্যে দুইটা জিনিস, তুরক্ষীয়, আরেকটা হচ্ছে গ্রন্থি। আচ্ছা, এই যে সরল টিস্যু, এটার মধ্যে প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা, এখান থেকে প্রশ্ন আসে মোটামুটি। তাহলে প্যারেনকাইমা গুলো দেখতে আমরা ভাজক টিস্যুর মধ্যে পড়ছিলাম, মনে আছে তোমাদের? প্রস্থপ্রাচীর স্থূল নয়, মানে পাতলা ভাজক টিস্যুর ক্ষেত্রে। তাহলে স্থায়ী টিস্যুর মানে ক্ষেত্রে কি হবে? আস্তে আস্তে প্রাচীরটা কি হবে? মোটা হবে। ওখানে আমরা বলছিলাম স্থায়ী টিস্যুর ক্ষেত্রে, ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর যখন বৈশিষ্ট্যগুলো পড়াইছিলাম তখন আমরা বলছিলাম স্থায়ী টিস্যুর ক্ষেত্রে কি বলছিলাম বলতো? জীবিত বা মৃত হয়, মানে কোষ জীবিত বা মৃত হয়। এই যে দেখো, প্রথম দুটো হচ্ছে জীবিত কোষ এবং এটা হচ্ছে মৃত কোষ, বুঝছো? তাহলে এই দুইটা জীবিত কোষ, তার মানে আমরা পড়ছিলাম যে
সাইটোপ্লাজম কম, মানে স্বাভাবিকের চেয়ে কম থাকে স্থায়ী টিস্যুর ক্ষেত্রে, জীবিতগুলোর ক্ষেত্রে, আর মৃতর মধ্যে থাকেই না, তাহলে এটার মধ্যে থাকবেই না। তাহলে জীবিত, এটাও জীবিত, এটা হচ্ছে মৃত, ঠিক আছে। তাহলে দেখো প্যারেনকাইমা, আসো আমরা একটা একটা পড়ি। প্যারেনকাইমা, প্যারেনকাইমা এটা দেখতে কিরকম? দেখতে কিছুটা এমন, ওই যে আমরা ভাজক টিস্যুর ক্ষেত্রে যে পড়ছিলাম, পাতলা কোষপ্রাচীর, পাতলা মনে আছে? এই যে এগুলার ক্ষেত্রে কোষপ্রাচীরগুলো পাতলা থাকে, এগুলার মধ্যেও কোষপ্রাচীরগুলো পাতলা থাকে এবং অন্তঃকোষীয় যে ফাঁকা স্থান তুলনামূলক কম থাকে, অর্থাৎ এটার থেকে এটার কম থাকে। যত নিচের দিকে নামবে তত ভাজক টিস্যুর বিপরীতটা হবে, অর্থাৎ অন্তঃকোষীয় ফাঁকা স্থান কি হবে? বাড়তে থাকবে, কোষ গহ্বর বাড়তে থাকবে, কোষ প্রাচীরগুলো মোটা হইতে থাকবে আস্তে আস্তে। প্যারেনকাইমা যতটুক মোটা, কোলেনকাইমা তার থেকে বেশি হবে, স্ক্লেরেনকাইমা তার থেকেও বেশি হবে। কথা বুঝছো? তাইলে প্যারেনকাইমা হচ্ছে দেখতে কিছুটা এরকম। আচ্ছা, এটা অবস্থানটা কোথায়? অবস্থান হচ্ছে ফল মূলে থাকে, প্যারেনকাইমা জাতীয় কোষগুলো মূলে থাকে, ফল মূলে থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে অবস্থান, ফল এবং মূলে থাকে। আচ্ছা, কাজটা কি? প্রধান কাজ যেটা, এরা হচ্ছে সালোক সংশ্লেষণ ও খাদ্য সংরক্ষণ করে, সালোক সংশ্লেষণে সাহায্য করে, আর হচ্ছে খাদ্য সংরক্ষণ করে, ঠিক আছে। খাদ্য সংরক্ষণ করে, এটা হচ্ছে প্যারেনকাইমা। তাহলে থাকে কোথায়? ফল মূলে, এরপরে হচ্ছে গাছের মূলে আর কি। এরপরে কাজ হচ্ছে সালোক সংশ্লেষণ ও খাদ্য সংরক্ষণ করে। এবার আসো আমরা পড়বো কুলেনকাইমা। আচ্ছা, কুলেনকাইমা কি? কুলেনকাইমা হচ্ছে তোমার এখানে এই কোষগুলার প্রস্থপ্রাচীর যতটা না পুরু, এখানে আরো বেশি পুরু হবে। এরপরে কি হবে? অন্তঃকোষীয় যে ফাঁকা স্থান এখানে আরো বাড়বে, কোষ গহ্বর বাড়বে, সবকিছু ভাজক টিস্যুর উল্টাগুলো হবে। তাহলে কোলেনকাইমা হচ্ছে দেখতে কিছুটা এমন, এগুলার কোনাগুলো আর কি একেবারে কর্নারগুলা এরকম পুরু হয়ে থাকে, বুঝছো? তাহলে এখানে কিন্তু খুব একটা পুরু না, তাহলে এটার ক্ষেত্রে আরো পুরু হইতেছে, এটার ক্ষেত্রে আরো পুরু হবে। আচ্ছা, তাহলে অবস্থান হচ্ছে কোথায় বলো তো? আচ্ছা, ঠিক আছে। তাহলে কোলেনকাইমা হচ্ছে অবস্থান কোথায়? কোলেনকাইমা হচ্ছে নতুন গাছগুলার কাণ্ডে, বুঝছো? মানে যুবকাণ্ড মানে নতুন গাছের কাণ্ড, সহজ কথায়। অবস্থান, এরপর হচ্ছে কাজ কি? নমনীয় শক্তি প্রদান করে, শক্তি প্রদান করা। আচ্ছা, নমনীয় শক্তি মানেটা কি? নমনীয় শক্তি মানে হচ্ছে একটা গাছ, ধরো এটা একটা গাছ, এটা এরকম বাঁকা হয় না অনেক গাছ, এই বাঁকা হওয়ার যে শক্তি, মানে বাঁকা হইলে আবার না যাতে না ভাঙি যায়, এই ব্যাপারটাকে বলা হয় হচ্ছে নমনীয় শক্তি। গাছ বাঁকা হওয়ার ক্ষমতাই হচ্ছে নমনীয় শক্তি, বুঝছো? এরপরটা কি? স্ক্লেরেনকাইমা। ওকে, স্ক্লেরেনকাইমা দেখতে কিছুটা একেবারে পুরু, সরি হয় নাই, ধরো কিছুটা এমন লম্বাটে টাইপের। প্রস্থপ্রাচীরগুলো খুবই পুরু থাকবে, অনেক বেশি পরিমাণে পুরু থাকবে।
অবস্থানটা কোথায়? এটার অবস্থান হচ্ছে গাছের কাণ্ডে। আচ্ছা, এখানে বলছে যুব কাণ্ড, মানে নতুন গাছের কাণ্ড। এটা কিন্তু নতুন গাছের কাণ্ড না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কি করে? দৃঢ় শক্তি প্রদান করে, বুঝছো? আচ্ছা, তাহলে এটা হচ্ছে নমনীয় শক্তি প্রদান করতো কোলেনকাইমাটা। স্ক্লেরেনকাইমাটা হচ্ছে দৃঢ় শক্তি, অর্থাৎ গাছকে শক্ত অবস্থায়, সোজা অবস্থায় শক্ত হয়ে থাকার যে শক্তিটা, সেটা হচ্ছে স্ক্লেরেনকাইমায় দেয়, ঠিক আছে? আচ্ছা, জটিল টিস্যু নিয়ে আমরা পড়ছি অলরেডি, জাইলেম এবং ফ্লোয়েম নিয়ে। ক্ষরণকারী টিস্যু নিয়ে পড়ার খুব একটা কিছু নেই। তুরুক্ষীয় যেটা, এটা হচ্ছে মূলত তোমার ওই যে কাঠের অংশ যেটা, অর্থাৎ গাছের যে কাঠ, অর্থাৎ কাণ্ডটা, ধরো এটা যদি গাছের কাণ্ড, এটা আমরা কাঠ হিসেবে ব্যবহার করি না, তো এটাকে শক্ত মজবুত রাখা, এগুলো হচ্ছে তুরক্ষীর কাজ, বুঝছো? আর গ্রন্থি হচ্ছে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ নিঃসরণ করে কি করে, ধরো পরিবেশের পোকামাকড় থেকে নিজেকে বাঁচায়, পরিবেশের সাথে অভিযোজন হয়, এরকম আর কি। খুব একটা এটার দরকারে নাই, বুঝছো? ক্ষরণকারীটা দরকার নাই। যদি এখানে প্রশ্নে হয়তোবা দিবে হচ্ছে স্থায়ী টিস্যুর প্রকারভেদ, শুধু এটা দিলে ব্যাখ্যাটা আর দিবে না। আর যদি এরকম দেয়, সবচেয়ে বেশি দেয় হচ্ছে তোমার ভাজক টিস্যুর প্রকারভেদটা, ঠিক আছে? ভাজক টিস্যুর প্রকারভেদটা দেয়। তাহলে আমরা কি বলছি বলতো? সরল টিস্যুর মধ্যে প্যারেনকাইমা, কোলেনকাইমা হচ্ছে জীবিত, অর্থাৎ এই জীবিত পর্যন্ত কিছুটা ভাজক টিস্যুর ভাব থাকবে, এরপরে একেবারেই শেষ। মৃত যখন হয়ে গেছে তখন ভাজক টিস্যুর কোনো বৈশিষ্ট্য থাকবে না, ঠিক আছে? তাহলে প্যারেনকাইমা কোথায় অবস্থান করে? ফল এবং মূলে। এই যে মূলে, যে এটা আমরা পরের ক্লাসে পড়াবো, বুঝছো? তাহলে কাজটা কি? সালোক সংশ্লেষণে সহায়তা করা এবং খাদ্য সংরক্ষণ করা। কোলেনকাইমা হচ্ছে যুব কাণ্ডে, নতুন গাছের কাণ্ডে থাকে। কাজ হচ্ছে নমনীয় শক্তি, অর্থাৎ বাঁকা হওয়ার, গাছের বাঁকা হওয়ার যে শক্তি, এটা। স্ক্লেরেনকাইমা কি করে? অবস্থানটা কোথায়? কাণ্ডে। কাজ কি? দৃঢ় শক্তি প্রদান করে, ঠিক আছে? আচ্ছা, এই হলো স্থায়ী টিস্যুর প্রকারভেদটা। আচ্ছা, আমরা আজকে এই পর্যন্তই পড়ি, বাকি পড়া আমরা কালকে দেখে নেব। পরবর্তী ক্লাসে বাকি পড়াগুলো পড়বো, ঠিক আছে? আল্লাহ হাফেজ তাহলে।